সব খবর কম সময়ে সব খবর একসাথে এক ঘন্টায় দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকছি টিনা আনন্দী। খুব বড় করে নয়, সংক্ষেপে জানিয়ে দেব এই মুহূর্তে অবধি পাওয়া গেল 24 ঘন্টার সব বড় খবর। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি সামরিক জান্তা এবং তাদের এদেশীয় দোসররা মিলে চালান নির্মম হত্যাযজ্ঞ। আজকের এই দিনেই জাতি গভীর শোক এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে শ্রেষ্ঠ সন্তানদের। স্বাধীনতা যুদ্ধের শুরু থেকেই পাকিস্তানি বাহিনী যে হত্যাযজ্ঞ শুরু করেছিল, পরাজয়ের আগ মুহূর্তে তার রূপ নেয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিত হত্যাকাণ্ডে। পাকিস্তানি সামরিক জান্তা তখন বেছে বেছে হত্যা করেছিল শিক্ষক, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক এবং চিকিৎসকদের। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আজ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে জাতি। বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে নানা শ্রেণী পেশার মানুষ। আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খান সেখানে রয়েছেন। আমরা সরাসরি গিয়ে ঘটনাস্থল থেকে ঘুরে আসতে চাই। শরীফ, একটু জানতে চাই, আপনি ওখানে অনেকক্ষণ ধরে রয়েছেন, দেখছেন কি কি আয়োজন রয়েছে, কি আয়োজন নজরে পড়ল? নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, যারা ঠিক বিজয়ের আগ মুহূর্তে প্রাণ দিয়েছিলেন, অর্থাৎ যাদেরকে হত্যা করা হয়েছে পাকিস্তানের দোসর বাহিনী, তাদেরকে শ্রদ্ধা স্মরণ করছে নানা শ্রেণী পেশার মানুষ। এখানে কিছুক্ষণ আগে বিশেষ করে যারা ক্ষমতাসীন দল আছে তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসেছেন। এর বাইরে পুরো রাস্তায় নিচে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হচ্ছে। আমি ধীরে ধীরে আপনাকে পুরো চিত্রটাই দেখাতে চাই। মোমবাতি প্রজ্বলন শুরু হয়েছে ঠিক 12টায়। তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শুধু ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, যার যার মতো করে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখেছি কেউ পারিবারিকভাবে এসেছেন, কেউ ব্যক্তিগতভাবে এসেছেন, কেউ দলবদ্ধভাবে শ্রদ্ধা জানাচ্ছেন। অর্থাৎ 1971 সালে আমাদের বিজয়ের ঠিক আগের মুহূর্তে বাঙালি জাতিকে নিধন করবার জন্য, অর্থাৎ বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে নিধন করবার জন্য বিশেষ করে পাকিস্তানি বাহিনী, তাদের দোসল, আলবদর, রাজাকার, আল শামস, তারা যে নীল নকশা বাস্তবায়ন করেছিল এবং সেই নীল নকশার কারণে কিন্তু আমাদের কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে কিন্তু হত্যা করেছে। অর্থাৎ একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য যে বৃহৎ পরিকল্পনা তারা হাতে নিয়েছিল, সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং তারই কিন্তু তাদেরকে আজকে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আজকে স্মরণ করা হচ্ছে। আপনি যদি তাকিয়ে দেখেন এই রায়ের বাজার যে বধ্যভূমি, এখানে কিন্তু এখনই বলা যায় যে অন্তত কয়েক হাজার মানুষ জড়ো হয়ে গেছে। সবাই অবনত মস্তকে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে। অর্থাৎ দেশের জন্য যে লাল সবুজের পতাকার জন্য যারা প্রাণ দিয়েছে, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে। শোক আছে, সেই শোককে তারা শক্তিতে পরিণত করে শ্রদ্ধা জানাচ্ছে বাংলাদেশের সেই বীর সেনানীদের প্রতি। টিনা, শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে। একদম জাতি আজ তার শ্রেষ্ঠ সন্তানদেরই স্মরণ করবে, শ্রদ্ধায় অবনত হয়ে, শোকে কাতর হয়ে এবং সেই শোককেই শক্তিতেও রূপান্তরিত করে। শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে। ইয়াবা বাণিজ্যের কথা জেনে যাওয়ায় পরিকল্পিতভাবে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদকে হত্যা করে টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ। হত্যার মূল পরিকল্পনাও করেছে। পরে ইন্সপেক্টর লিয়াকত সহ বাকি আসামিদের নিয়ে মাদক উদ্ধারের নাটক সাজানো হয়। কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলা চার্জশিট নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। জানান ইউটিউব চ্যানেলের কাজের জন্যই টেকনাফ যান সিনহা। সেখানে গিয়ে ওসি প্রদীপের অপরাধ সাম্রাজ্যের কথা জেনে যান তিনি। সকালে ওসি প্রদীপ সহ 15 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। মামলার তদন্ত সম্পন্ন করে তথ্য সংযুক্ত করে আমাদের আসামিদের বিরুদ্ধে যে চার্জ আসছে, এই চার্জশিটটা আজকে আমরা সাবমিট করি বিচারের জন্য। এটা 15 জনের। ওসি প্রদীপের সম্পর্কে নির্যাতনের ঘটনা এবং ইয়াবা বাণিজ্যকে কেন্দ্র করে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়, এই ধরনের পরিস্থিতি বিষয়ে সিনহা মোহাম্মদ রাশেদ খান সম্পূর্ণভাবে জানতে পেরেছিলেন। ইতিমধ্যে ওসি প্রদীপ তাদের সম্পর্কে বিস্তারিত জেনে যাওয়ার ফলশ্রুতিতে তাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে নিষেধ করেন।
পুলিশের বরখাস্তকৃত ওসি প্রদীপ দাসের চট্টগ্রামের দায়ের করা দুটি মামলায় ঝুলে রয়েছে। এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলাটির তদন্ত শেষ হয়নি এখনো। এই মামলায় তার স্ত্রী আসামি। চান্দনা আইশের দুই সহোদরকে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা মামলারও অগ্রগতি নেই। ৮ লাখ টাকা চাঁদা না পেয়ে চান্দনা আইশের বাড়ি থেকে তুলে নিয়ে দুই ভাই আমানুল হক এবং প্রবাস ফেরত আজাদুল হককে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে গত ৩ সেপ্টেম্বর প্রদীপ এবং চান্দনা আইশ থানার তৎকালীন ওসি কেশব চক্রবর্তী সহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন নিহতের বোন রিনাত সুলতানা। প্রাথমিকভাবে অনুসন্ধান তার বিরুদ্ধে সে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারের অভিযোগ পাওয়ার কারণে মামলা রুজু হয়েছে এবং প্রপারলি তদন্ত করে রিপোর্টটা দিতে হবে। হয়তো এই জন্য একটু সময় নিচ্ছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে মোটামুটি আমরা রিপোর্ট পেয়ে যাব। আদালত একটা রিপোর্ট চেয়েছেন, সেই রিপোর্টটার জন্য আমরা অপেক্ষা করছি। জন্য ওই রিপোর্টটা আসলেই আমরা আদালতে আবেদন করব আসামিদের বিরুদ্ধে, এই যে ওসি প্রদীপ সহ এই হত্যাকাণ্ডের সাথে অপহরণের সাথে যারা জড়িত সবার বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে এই অভিযোগটাকে এফআইআর হিসেবে এন্ট্রি করে র‍্যাব 7কে দিয়ে তদন্ত করার জন্য আমরা আবেদন করব আদালতে। সংঘাত চাইনি বলেই রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেছেন, কারো সঙ্গে বৈরিতা নয়, তবে সার্বভৌমত্বে আঘাত এলে তা প্রতিহত করতে হবে, আর সেজন্য প্রস্তুত থাকতে হবে সশস্ত্র বাহিনীকে। ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার্কফোর্সের গ্র্যাজুয়েশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর ৮২ জন সামরিক এবং বেসামরিক কর্মকর্তা ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার্কফোর্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কিন্তু কেউ যদি আমার সার্বভৌমত্বে আঘাত করতে আসে, প্রতিঘাত করবার মতো সক্ষমতা যেন আমরা অর্জন করতে পারি। মিয়ানমারের নাগরিক প্রায় 10 লক্ষের উপরে। আমরা তাদের সাথে কখনো সংঘাতে যাইনি, কিন্তু আলোচনা করে এটা সমাধান করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও সকলকে আমরা এই আহ্বান জানিয়েছি যে এই যে বিশাল একটা বোঝা আমাদের উপর, এটা যেন খুব দ্রুত তারা সমাধান করেন। এদিকে আসন্ন অমর ২১শে গ্রন্থমেলার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। রোববার নিজ কার্যালয়ে প্রকাশকদের সাথে বৈঠক শেষে মহাপরিচালক বলেন, তাদের লিখিত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে, এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চিরায়ত রূপে বইমেলা প্রস্তুতিতে ২ মাস সময় প্রয়োজন। এদিকে প্রকাশক সমিতির নেতা এবং সদস্যরা বাংলা একাডেমির সাথে বৈঠক শেষে বলেন, তারা পাঠক, লেখক, প্রকাশকদের উপস্থিতিতে অমর ২১শে গ্রন্থমেলা আয়োজনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে লিখিত প্রস্তাবনা চেয়েছে বাংলা একাডেমি। অবশ্যই হবে, কিন্তু ভার্চুয়ালি হচ্ছে না, এটাই স্পষ্ট। আমরা চাই যে আমাদের এই মেলাটা প্রাণবন্তভাবেই হোক। আমরা বসে একটা সুইটেবল তারিখ ঠিক করতে হবে এবং সেই তারিখটা অবশ্যই ২১শে ফেব্রুয়ারির আগে হবে। আমি তাদের দাবির পরিপ্রেক্ষিতে বলেছি, কবে আপনারা ফেব্রুয়ারির বইমেলা শুরু করতে চান সেই তারিখটি লিখিতভাবে আমাদের জানান। তবে বাংলা একাডেমিকে অবশ্যই আপনাদের 2 মাসের সময় দিতে হবে বইমেলা আয়োজনের জন্য, এবং সব কিছু নির্ভর করে দেশের পরিস্থিতির উপরে, কোভিড পরিস্থিতির উপরে, রাষ্ট্রযন্ত্রের বিবেচনার উপরে। এবার একটু করোনা পরিস্থিতির দিকে নজর দেব। ৩২ জনের প্রাণহানি হয়েছে গেল ২৪ ঘন্টায়। নতুন করে শনাক্তের সংখ্যা ১৩৫৫। এখন পর্যন্ত দেশে করোনায় প্রাণহানি হয়েছে ৭০৫২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতেই এ তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন তারা ১২৭৪৮টি। সেখানে শনাক্তের হার ১০.৬৩%। সব মিলিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৯০,৫৩৩ জন। আর গেল ২৪ ঘন্টায় সুস্থের সংখ্যা ৩,৩৯৩। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,২০,৮৯৬ জন। মৃত ৩২ জনের মধ্যে ২৪ জন পুরুষ। জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই করোনার ভ্যাকসিন পাওয়া যাবে, আবারও জানালেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালেক। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্রী জানান, এরই মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি সই হয়েছে। প্রতি মাসে ৫০ লাখ ডোজ আসবে বাংলাদেশে। রোববার দুপুরে আরেক অনুষ্ঠানে মন্ত্রী জানান, ভ্যাকসিন ক্রয়ের জন্য বিশ্বের অন্যান্য দেশের সাথেও যোগাযোগ অব্যাহত রয়েছে। আশা করছি এই ভ্যাকসিন জানুয়ারি মাসের কোনো এক সময় আমরা পাবো। হয় FDA অথবা UK অথবা WHO অনুমোদন দিয়ে দিবে। অনুমোদনের পরে ওষুধ প্রশাসন অনুমোদন দিবে, তারপরে আমরা এই ভ্যাকসিন বাংলাদেশিদেরকে আমরা দিতে পারবো।
করোনা টেস্টের ফল নেগেটিভ এসছে ফরচুন বরিশাল এবং বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের। শনিবার ঢাকার বিপক্ষে ব্যাটিং করলেও শারীরিক অসুস্থতার কারণে ফিল্ডিং করতে পারেননি তামিম। মাঠ থেকেই হোটেলে পাঠানো হয় এই ওপেনারকে, যেখানে তাকে সহ আইসোলেশনে রাখা হয় গোটা বরিশাল দলকে। রোববার সকালে তামিমের করোনা টেস্ট করার পর রাতে ফলাফল নেগেটিভ আসে। সোমবার তামিমের বরিশাল এলিমেন্টারি ম্যাচে মাঠে নামছে মুশফিকের ঢাকার বিপক্ষে। বঙ্গবন্ধু টি-20 শেষ সারের লড়াইয়ে দুপুর 12:30টায় বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা, যেখানে হারলেই বাদ যেতে হবে একটি দলকে। 48 ঘন্টা পেরোনোর আগেই আবারও মুখোমুখি এই দুই দল। বরিশালের টাটকা হারের স্বাদ থাকলেও শুরুতে উড়ে যেতে হয়েছিল এই মুশফিকদের কাছেই। আর ফাইনালে উঠতে কোয়ালিফায়ারে বিকেল 5:30টায় মুখোমুখি হবে চট্টগ্রাম এবং খুলনা। 14 পয়েন্ট নিয়ে সবার সেরা হয়ে কোয়ালিফায়ারে উঠছে সালাউদ্দিনের চট্টগ্রাম। বিপরীতে মাহমুদুল্লাহ, সাকিব, মাশরাফি 3 তারকাকে দলে ভিড়িয়েও ফল আসেনি খুলনার, যদিও বড় ম্যাচে বড় স্বপ্ন দলটির। বেড়েই চলেছে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভের ভয়াবহতা। বিশ্বজুড়ে আরও 5,000 বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই কোভিড-19। নতুন করে 250-র বেশি মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি দাঁড়ালো 3,05,000, ছাড়িয়েছে মূলত এই সংখ্যা। ভারতে প্রাণ গেছে 300-র বেশি মানুষের এদিন, অন্যদিকে রাশিয়ায় এ সংখ্যা প্রায় 500। আগামীকাল যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধক ফাইজার বায়োএনটেকের টিকাদান কর্মসূচি। আপাতত অগ্রাধিকার ভিত্তিতেই দেওয়া হবে এই টিকা। ডোজ পাবেন বয়োজ্যেষ্ঠ এবং স্বাস্থ্যকর্মীরা। দেশটির খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA সতর্ক করেছে, অতীতে কারো অ্যালার্জি থাকলে অবশ্যই চিকিৎসককে জানিয়ে নিতে হবে ভ্যাকসিন। প্রতিষেধক সংশ্লিষ্ট বিভাগ অপারেশন র্যাট স্পিডের আশাবাদ, আগামী 3 সপ্তাহে 6,000-এর বেশি কেন্দ্রে নিরাপদে পৌঁছানো যাবে এই ডোজ। প্রথম চালানে যুক্তরাষ্ট্র পাবে 30 লাখ ডোজ টিকা। চীনের বায়োটেক কোম্পানি সিনোফার্মার তৈরি ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল স্থগিত করল পেরু। একজন স্বেচ্ছাসেবী গুরুতর অসুস্থ হওয়ায় শনিবার আসে এই সিদ্ধান্ত। গবেষকরা জানান, টিকা গ্রহণের পরই স্বেচ্ছাসেবী চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন। একই সাথে তার শরীরে দেখা দেয় অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া। স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। জানানো হয়, ভুক্তভোগীর অতীত অসুখের কারণে ঘটতে পারে এই প্রতিক্রিয়া। এমনটা নিশ্চিত হলে পুনরায় চালু হবে ভ্যাকসিন ট্রায়াল। লাতিন দেশটিতে 12,000 মানুষের উপর চূড়ান্ত পরীক্ষা চালাচ্ছে সিনোফার্মা। করোনা ভাইরাসে পেরুতে মারা গেছেন 37,000-এর মতো মানুষ। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মামলায় আসামি মাদ্রাসার 2 ছাত্র আবু বকর এবং নাহিদ 164 ধারায় জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেন। 5 দিনের রিমান্ড শেষে দুপুরে আবু বকর এবং নাহিদকে রোববার দুপুরে আদালতে হাজির করে পুলিশ। এর আগে শনিবার এই মামলায় অপর 2 আসামি মাদ্রাসা শিক্ষক আলামিন এবং ইউসুফ একই আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। গেল 5 ডিসেম্বর মধ্যরাতে কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। 7 ডিসেম্বর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় 4 জনকে গ্রেফতার করে পুলিশ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে। সিরাজগঞ্জে মানববন্ধন করেছে জেলা স্বাস্থ্য সহকারীরা। রোববার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে মানববন্ধনটি আয়োজন করে হেলথ অ্যাসিস্ট্যান্টস অ্যাসোসিয়েশন। বক্তারা ভাস্কর্য ভাঙচুর এবং অবমাননার নিন্দা জানান এ সময় এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনেই মানববন্ধন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপাচার্য, প্রক্টর এবং কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি। ভাস্কর্য নিয়ে যারা ফতোয়া দিচ্ছেন তারা মুক্তিযুদ্ধের বিরোধী বলে মন্তব্য করেছেন হাক্কানি আলেম সমাজের নেতারা। রোববার জাতীয় প্রেস ক্লাবে হাক্কানি আলেম সমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারাই মন্তব্য করেন। বলেন, বিভিন্ন মুসলিম দেশেও ভাস্কর্য রয়েছে মূর্তি উপাসনার জন্য, কিন্তু ভাস্কর্য উপাসনার জন্য নয়, এটা সংস্কৃতির অংশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুতুল, বাসায় টাঙানো ছবি ভাস্কর্যের অংশ বিশেষ, কিন্তু হেফাজত নেতারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে বিশৃঙ্খলা করছে। যারা ভাস্কর্য নিয়ে বিরোধিতা করছে তারা সংবিধান এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, তাই তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
রোববার প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, কয়েকজন ধর্ম ব্যবসায়ীর হাতে ইসলাম জিম্মি হতে পারে না। গেল 12 বছরে সরকারকে বহুবার তিনি নামানোর চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করে বাংলাদেশের সক্ষমতা দেখিয়েছেন বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। সিপিডি এবং টিআইবি কোনো পদ্মা সেতু নিয়ে কোনো সংবাদ সম্মেলন করল না, কেন সেই প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী। সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে এই দেশ রচিত হয়েছে, সবার আবাসস্থল হিসাবে এই দেশ রচিত হয়েছে। সুতরাং এখানে ধর্মীয় বিষবাষ্প ছড়ানো এটি সংবিধান লঙ্ঘন, এটি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ারই শামিল, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। সেই জন্যই রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। ঢাকাকে সুন্দর এবং আধুনিক নগরী গড়ার লক্ষ্যে 15 জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে 2 মেয়র সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার ডিটিসির বোর্ড সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই নির্দেশনা দেন তিনি। বলেন, নিজস্ব অর্থায়নে যদি পদ্মা সেতু নির্মাণ করা যায় তাহলে ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। দেশের উন্নয়ন এবং অর্জনের সাথে ঢাকা শহরের চেহারার কোনো মিল নেই উল্লেখ করেই মন্ত্রী বলেন, ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি করার জন্য যা প্রয়োজন তাই করবে সরকার। ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণে মেয়রদ্বয়ের প্রস্তাবের প্রেক্ষিতে 2টি টার্মিনালের স্থান নির্ধারণ, ইউলুপের জন্য জায়গা দেয়া, ট্যাক্স নির্ধারণ সহ সামগ্রিক বিষয়ে আগামী 15 জানুয়ারির মধ্যে একটা সার্বিক প্রস্তাব আমরা মেয়র সাহেবদের কাছে প্রত্যাশা করি। ঢাকার বস্তিবাসীদের স্থায়ী আবাসন গড়ার জন্য মন্ত্রণালয়ের সাথে সিটি কর্পোরেশনে কাজ করছে বলে জানিয়েছেন উত্তর মেয়র আতিকুল ইসলাম। রোববার গুলশান পার্কে সিটি কর্পোরেশন, ফরেন কমনওয়েলথ ডেভেলপমেন্ট অফিস FCDO এবং UNDP বাংলাদেশ আয়োজিত নারীর মর্যাদা এবং সুরক্ষা শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাজধানীর নন্দীপাড়ার জিরানি খালের অবৈধ কালভার্ট উচ্ছেদ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। খাল দখলমুক্ত করে 2 পাশে নির্মাণ করা হবে ওয়াকওয়ে, জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, যাতায়াতের ব্যবস্থা না করে এমন উচ্ছেদে পড়তে হবে ভোগান্তিতে। দীর্ঘদিন ধরেই বাধাগ্রস্ত হচ্ছিল খালের পানি প্রবাহ। নোটিশ দিলেও সাঁকো সরিয়ে নেয়নি স্থানীয়রা, জানা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে মুসল্লিদের সুবিধার্থে মসজিদ এবং মাদ্রাসার সাথে নির্মিত 2টি সাঁকো উচ্ছেদ করা হয়নি। ভাঙতেছে বা ই করছে, আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের প্যাসেজ দিতে হবে। তো যাতায়াতের ব্যবস্থা না করেই তারা যদি এই পোল ভেঙে দেয় তাহলে আমরা কোথা দিয়ে যাব? বাবা মা বৃদ্ধ, তারা অসুস্থ, তাদের আমরা কিভাবে নিয়ে যাব? এই ব্রিজটা হলে আপনার জিরানি খালের পাশ দিয়ে যদি একটা ছোট একটা পায়ে হাঁটার রাস্তা দেয়, তাহলে আমাদের যে আশেপাশের যে খালের আশেপাশে যে লোকগুলো আছে তাদের অনেক সুবিধা হবে। বিকল্প একটা রাস্তা বের করলে অনেক সুবিধা হয় জনসাধারণের জন্য আর কি। বিল্ডিংগুলো আছে, ওগুলাতে তো মানুষ আছে, ওগুলাতে বের হইতে তো সমস্যাও হইতে পারে। এটা অবৈধ আমাদের উচ্ছেদ করতে হবে। যাতায়াতের রাস্তার বিষয়টা পরে দেখা যাবে, কিন্তু তাদেরকে বারবার বলা হয়েছে যে আপনারা অন্য কোনো ওয়ে বের করেন, আর না হলে খালের উপরে অবৈধ স্থাপনা রাখা যাবে না। এটা তাদেরকে জানিয়েই এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনে যেন জনগণের আকাঙ্ক্ষাই প্রাধান্য পায় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলেও জানান মন্ত্রী। ডেনমার্কের রাষ্ট্রদূত ভিনি স্ট্রাপ পিটারসন সৌজন্য সাক্ষাৎ করতে এলেই একথা জানান তাজুল ইসলাম। গ্রিন এনার্জি খাতে ডেনমার্ক বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলেও তিনি জানিয়েছেন। তিনি আরও যুক্ত করেন, অগ্নি দুর্ঘটনা রোধে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে একটি করে মিনি ফায়ার সার্ভিস স্টেশন পরিকল্পনা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। প্রথমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 36টি ওয়ার্ডে কাজ শুরু হবে। ক্ষমতায় গেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বয়স রাজনৈতিক ভূমিকা বিবেচনায় নিয়ে পুনঃ তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হলে তার মামলা প্রত্যাহার করা হবে, এমন মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDPর সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিজয় দিবসের আলোচনায় রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত বেশ কিছু সংস্কার প্রস্তাব তুলে ধরেন তিনি। অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রী সহ সবার বিরুদ্ধে দুদক মামলা যেন মামলা পরিচালনা করতে পারে এমন স্বাধীনতা রেখে আইন সংশোধন করা হবে। নীতি নির্ধারণ এবং আইন প্রণয়নে নারীর সমান উপস্থিতি এবং অধিকার থাকতে হবে, তবেই লিঙ্গ বৈষম্য দূর হবে, নারীর অধিকার রক্ষা হবে,
বলেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। রোববার মানবাধিকার দিবসের ভার্চুয়াল আলোচনায় তিনি কথা বলেন, নারীদের জন্য যে আইন বিদ্যমান তা তাদের চাহিদার কথা ভেবে তৈরি হয়নি, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে বলেও মন্তব্য করেন গওহর রিজভী। সোমবার সকাল 9টায় জাতীয় ঈদগাহের পরিবর্তে বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসেন কাশেমির জানাজা। স্বাস্থ্যবিধি মেনে যে জানাজায় অংশ নিতে মুসল্লি সমর্থকদের আহ্বান জানিয়েছেন হেফাজতের নায়েবে আমির আব্দুর রব ইউসুফি। রোববার দুপুর 1:15টায় রাজধানী ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নূর হোসেন কাশেমি। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। 1 ডিসেম্বর ঠান্ডা, সর্দি সহ করোনার উপসর্গ দেখা দিলে হাসপাতালে নেওয়া হয় তাকে। যদিও করোনা পরীক্ষার রিপোর্ট আসে কোভিড নেগেটিভ। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অক্সিজেন কনসেন্ট্রেটর সহ বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম তুলে দিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। রোববার দুপুরে যমুনা গ্রুপ কার্যালয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে 2টি অক্সিজেন কনসেন্ট্রেটর, 2টি ভেন্টিলেটর এবং করোনা রোগীর চিকিৎসা সহায়ক সরঞ্জাম তুলে দেন গ্রুপের চেয়ারম্যান। সদ্য প্রয়াত যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিকিৎসার জন্য সংগ্রহ করা হয়েছিল এসব সরঞ্জাম। উন্নত মানের জীবন রক্ষাকারী এসব চিকিৎসা সরঞ্জাম এলাকাবাসীর উপকারে আসবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আজকে যমুনা গ্রুপের চেয়ারম্যান জনাব সালমা ইসলাম এবং মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত আসুন, উনি আমাদেরকে ডেকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য 2টি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং 2টি ভেন্টিলেটর মেশিন দান করেন, যা আমাদের করোনা কার্যক্রমে গতিবেগ আনবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ টেলিভিশন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিটিএমএ। ঢাকা ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধুকে অপমান মানে সমগ্র বাংলাদেশকে অপমান করা, সমগ্র বাঙালি জাতিকে অপমান করা। যারা এই ন্যাক্কারজনক কাজ করেছে তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের আহ্বানে মানববন্ধনের তত্ত্বাবধান করেন মিনিস্টার মাইভান গ্রুপ। কার্বন নিঃসরণ কমাতে যথাযথ পদক্ষেপ না নিলে এই শতকেই 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে বৈশ্বিক উষ্ণতা। প্যারিস জলবায়ু চুক্তির 5ম বর্ষপূর্তিতে আয়োজিত ভার্চুয়াল সম্মেলনে এই আশঙ্কা ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব। বিপর্যয় এড়াতে প্রত্যেক দেশে জলবায়ু সংক্রান্ত জরুরি অবস্থা জারির মত দেন তিনি। ক্লাইমেট অ্যাম্বিশন সামিট শীর্ষক সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন 70 দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে 2015 সালে 200 দেশ সই করে প্যারিস জলবায়ু চুক্তি। ভারতে টিআরপি কেলেঙ্কারির জেরে এবার গ্রেফতার হলেন রিপাবলিক টিভির সিইও বিকাশ কাঞ্চনদানি। আজই তাকে আদালতে তোলা হয়। মামলাটির আওতায় এ পর্যন্ত 13 জনকে গ্রেফতার করল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। মূলত গতকাল তাকে আদালতে নেওয়া হয়েছিল। গেল সপ্তাহে টিভির মালিক এআরজি আউটলায়ার মিডিয়ার পক্ষ থেকে কর্মীদের নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়, যা খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এর আগে সিইও প্রিয়া মুখার্জি এবং প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী গ্রেফতার হন। অক্টোবরে শুরু হওয়া তদন্তে টিভির জনপ্রিয়তা পরিমাপক টিআরপি কেলেঙ্কারির সাথে 3টি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পায় পুলিশ। অভিযোগ, অর্থের বিনিময়ে সবসময় চ্যানেল চালিয়ে রাখতে বাধ্য করত গ্রাহকদের। প্রধানমন্ত্রীর শান্তিপূর্ণ আহ্বান উপেক্ষা করেই 18তম দিনের মতো কৃষক আন্দোলন চলছে ভারতে। রোববার সকাল থেকে অবরুদ্ধ দিল্লি জয়পুর মহাসড়ক ক্ষুব্ধ কৃষকদের ঠেকাতে মোতায়েন করেছে 4000-এর বেশি পুলিশ সদস্য। সর্বভারতীয় কিষাণ ইউনিয়ন থেকে 14 ডিসেম্বর অনশনে বসার ঘোষণা আসে। সেই অচল অবস্থা 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিরসনের আশাবাদ জানিয়েছে সরকার। সেপ্টেম্বরে পাশ হওয়া 3টি বিতর্কিত কৃষি আইন নিয়ে এই ক্ষোভ। বুধবারে সম্পর্কিত 3টি পিটিশনের শুনানি সুপ্রিম কোর্টে, যার একটি দাখিল করেছেন দিল্লির এক শিক্ষার্থী। তার অভিযোগ, কৃষক আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে করোনা মহামারী চলাকালে জরুরি স্বাস্থ্যসেবা। চট্টগ্রামের সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনকে হত্যার 21 বছর পর রায় দিয়েছেন আদালত। রায় সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সহ 10 জনকে ফাঁসি এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর এই রায়ে সন্তোষ জানিয়েছে নিহতের পরিবার, আর অসন্তোষ প্রকাশ করে আপিলের ঘোষণা আসামি পক্ষের। আধিপত্য নিয়ে বিরোধের জেরে 1999 সালে 3 অক্টোবর রাতে সাতকানিয়া মির্জা খিল দরবার শরীফের ওরসে সন্ত্রাসীদের গুলিতে খুন হন চেয়ারম্যান আমজাদ হোসেন। এ ঘটনায় 20 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন তার স্ত্রী।
রাষ্ট্রপক্ষ যেভাবে প্রত্যাশা করেছিলেন সেভাবে রায় হয়েছে। আর একটি কথা যে মামলা প্রমাণিত হলেই শাস্তি হয়। যেই 15 জনের শাস্তি ইতিমধ্যে হয়েছে তাদের এই ব্যাপারে বাদীপক্ষ সন্তুষ্ট। যে 4 জনকে খালাস দেওয়া হয়েছে সেই বিষয়ে রেকর্ড দেখেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আজকে 21 বছর পর আমার বাবা আমরা যতদিন চেয়ারম্যানের হত্যা মামলা রায় হয়েছে এই রায়ে আমরা এই পর্যন্ত সন্তুষ্ট। এই মামলায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিরপরাধ মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক, অন্যায়ভাবে দেওয়া হয়েছে। ভারতের সাথে নতুন আরও একটি রুটে চালু হচ্ছে বাংলাদেশের রেল যোগাযোগ। আসছে 17 ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, নতুন বছরে মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত মেহেরপুর নদিয়া সড়ক খুলে দিতে সম্মত হয়েছে ঢাকা এবং নয়াদিল্লি। মন্ত্রী জানান, ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দি ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি নামে পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। হলদিয়াবাড়ি টু ইন্ডিয়ার টিলাহাট ওটা, হ্যাঁ ওটা চালু হবে 55 বছর পরে। আগে এক সময় এটা চালু ছিল, তারপরে বন্ধ হয়ে যায়, এখন এটা আবার চালু হবে। রোহিঙ্গা সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করতে চায় বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ এবং আন্তর্জাতিক গোষ্ঠীর সহায়তা জরুরি বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। বঙ্গবন্ধুর এই নীতিতেই মিয়ানমারের সাথে সমস্যার সমাধান সম্ভব বলে মনে করে বাংলাদেশ। প্রতিমন্ত্রী জানান, জাতির পিতার নীতি অনুসরণ করেই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অর্জন করবে বাংলাদেশ। হিম শীতল বাতাসের সাথে প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে উত্তরাঞ্চল সহ গোটা দেশ। এতে বিপর্যস্ত জনজীবন। ভোরে ঘন কুয়াশায় ঢাকা থাকে প্রকৃতি। বেলা গড়ানোর সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়ে যদিও, তবে বিকেল থেকে আবারও বাড়তে থাকে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল মানুষও। পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের দাপটে সবচেয়ে বেশি কাঁপছে সেখানকার স্থানীয়রা। কুয়াশায় ব্যাহত যান চলাচল। হাসপাতালগুলোতেও বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগীর চাপ। বেশি আক্রান্ত হচ্ছে স্বাভাবিকভাবে শিশু এবং বয়োজ্যেষ্ঠরা। থাকতে পারি না, কাপড় চোপড়ের অভাব, অনেক কিছুর অভাব। আমাদেরকে কষ্ট হয়, আমরা পেটে খাই, আমাদেরকে কর্ম করে খাইতে হয়। প্রতিবারের ন্যায় এবারেও মনে হয় অত্যন্ত শীত হবে, এখনই তার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। নতুন ধানের গন্ধে ম ম করছে ফসলের মাঠ। যান্ত্রিক শহরে খুব একটা টের পাওয়া যায় না যদিও, তবে পিঠাপুলি আর নাচ গানে ফিরে এলো তারই আবহ। শিল্পকলা একাডেমি আয়োজিত নবান্ন উৎসবেই এই ঝলক মিলেছে। নতুন ধান তোলা এবং পিঠাপুলি খাওয়ার এই উৎসব 1000 বছরের বাঙালি সংস্কৃতির উৎসব। ধর্মান্ধতা আর সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার বার্তা ছিল অতিথির কণ্ঠে। মঞ্চে নাচ গান এবং বাইরে ছিল হরেক পিঠাপুলির সমারোহ। অতিথিদের পরনেও ছিল চিরায়ত গ্রামীণ লোক নাচ গান। সব এসছে এখন আধুনিকতার জন্য, কিন্তু আমাদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধের সার্বিক ব্যবস্থাটা তেমন একটা উন্নতি হয়নি। সেটির জন্য দিনে দিনে ক্ষয়েই যাচ্ছে। আমাদের সংস্কৃতির এই অগ্রযাত্রা যেমন চিরন্তন, অধর্ম, অপসংস্কৃতি, চরমপন্থা আর সন্ত্রাস, তার বিরুদ্ধেও আমাদের এই অভিযান চিরন্তন। ত্রুটিপূর্ণ নকশা আর সমন্বয়হীনতার কারণে 5 বছর আগে নির্মাণ করা খুলনার গল্লামারীর সেতু ভেঙে ফেলতে হচ্ছে। সড়ক এবং জনপথ বিভাগের ভুলের খেসারত হিসেবেই রাষ্ট্রের গচ্ছা প্রায় 8 কোটি টাকা। বিআইডব্লিউটিএ বলছে, সেতুটি নির্মাণের সময় সড়ক বিভাগ তাদের ছাড়পত্র নেয়নি, যদিও এ দায় নিচ্ছে না সড়ক এবং জনপথ অন্যতম অংশীদারের সিটি কর্পোরেশন। সিটি মেয়র বলছেন, কর্পোরেশনের সাথে সমন্বয় ছাড়াই কাজ করেছে সড়ক এবং জনপথ।
নদী আছে কিন্তু ব্রিজের কারণে নৌযান বা কোনো নৌকা এদিক থেকে ওদিকে যেতে পারতেছে না। যদি এরকম আমাদের ছাড়পত্র নিয়ে করতো তাহলে ও দায়ভারটা আমরা নিতাম, কিন্তু যেহেতু নেয়নি, এটা সড়ক বিভাগ, এটা আমাদের উপর কোনো দায়ভার আসবে না। দায়ভারের বিষয়টা ওরকম না, মানে এটা আসলে ইকোনমিক বেনিফিট যদি চিন্তা করেন তাহলে এটা 4 লেন এবং ওই ধরনের ব্রিজ করতেই হবে। তখন যারা এই জায়গা ছিল তাদের অবশ্যই সাসপেন্ড করা উচিত ছিল। কোন দৃষ্টিতে যেটা ওর পাশে পুরনো বিল ছিল সেইটার সাইন ইস্যু হয়, এটা তো আমি বুঝি না যে কোন ইঞ্জিনিয়ারিং থিওরিটি রেডি হল। করোনা পজিটিভ যাত্রী বহনের দায়ে মালয়েশিয়ার বেসরকারি এয়ারলাইন্স এয়ার এশিয়াকে 1 লাখ টাকা জরিমানা করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল রোববার দুপুরে এই অর্থদণ্ডাদেশ দেন। এর আগে কুয়ালালামপুর থেকে 98 জন যাত্রী নিয়ে শনিবার মধ্যরাত হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় এয়ার এশিয়ার এই ফ্লাইট। সবার কোভিড টেস্টের নেগেটিভ সনদ থাকলেও আশ্চর্যজনকভাবে একজনের সনদ ছিল পজিটিভ। বোর্ডিংয়ের সময় অসাবধানতাবশতই ভুলের কথা স্বীকার করে এয়ার এশিয়ার ফ্লাইট কর্তৃপক্ষ। পুলিশ নিরাপত্তা বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। শনিবার আন্দোলনে শামিল হন হাজারো মানুষ। তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ম্যাক্রন সরকারের পদত্যাগের দাবিও উঠে আসে এখান থেকে। কিছু জায়গায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। র্যালি নিয়ে পার্লামেন্ট অভিমুখে রওনা হলে চট্টগ্রামে জলকামান ব্যবহার করে পুলিশ। আটক করা হয় 1.5 শতাধিক আন্দোলনকারীকে। 2 সপ্তাহ আগে ফরাসি পার্লামেন্টে পাশ হয় বিতর্কিত এই বিল, যাতে দায়িত্বরত পুলিশের ছবি এবং ভিডিও ধারণে আরোপিত হয় নিষেধাজ্ঞা। নাইজেরিয়ার একটি আবাসিক স্কুলে হামলা চালিয়ে কয়েকশো শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। সেনা এবং বিমান বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হয়েছে 200 শিশু, এখনও নিখোঁজ কমপক্ষে 400। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর বাইকে করে আসা হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। সে সময় স্কুলটিতে প্রায় 800 শিক্ষার্থী ছিল। সেনা মুখপাত্র জানান, গভীর জঙ্গলে সন্ত্রাসীদের আস্তানায় চালানো হয় অভিযান। অবশ্য কয়েক ঘন্টার বন্দুকযুদ্ধে কোনো শিক্ষার্থী হতাহত হয়নি। এই হামলায় কঠোর নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট। চলতি বছরই দায়িত্বরত 42 সংবাদকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শনিবার বার্ষিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে সাংবাদিকদের আন্তর্জাতিক সংঘ IFJ। বলা হয়, কারাবরণ করতে হয়েছে 235 সংবাদকর্মীকে। সর্বোচ্চ হত্যাদণ্ড চালিয়েছে তার শীর্ষে রয়েছে মেক্সিকো। দেশটিতে 2020 সালে প্রাণ দিতে হয়েছে 13 সাংবাদিককে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটিতে 5 সংবাদকর্মীকে হত্যা করা হয়। এছাড়া আফগানিস্তান, ভারত, ইরাক এবং নাইজেরিয়া এবছর 3 জন করে সংবাদকর্মীকে হত্যা করা হয়। IFJ'র দাবি, গেল 3 দশকে কর্মক্ষেত্রে 2658 সংবাদকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় সরকারের হস্তক্ষেপের আইনি সুযোগ নেই। রোববার সিলেটের এক ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলার পর্যবেক্ষণে আদালত এই কথা বলেন। ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে টিন চুরির অভিযোগে মামলা করা হয়েছিল। পরে মামলাটি প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিলেট দুদক অফিস সুপারিশ করে। সিলেট বিশেষ জজ আদালতও মামলাটি চূড়ান্তভাবে প্রত্যাহারের আদেশ দেয়। 2016 সালে দুদকের পক্ষ থেকে হাইকোর্টে একটি আবেদন করা হয়। এতে বলা হয়, যে প্রক্রিয়ায় মামলা প্রত্যাহারের আদেশ হয়েছে সেটি আইনসম্মত নয়। কমিশন শব্দটা 2004 সালে গভর্নমেন্টের অ্যামেন্ডমেন্ট যে করে কমিশন হয়েছে, এবং কমিশন একটি স্ট্যাটুটরি স্বাধীন সংস্থা। কাজেই স্বাধীন সংস্থাতে যদি সরকার হস্তক্ষেপ করে তাহলে তার তো স্বাধীনতা বলে কিছু থাকলো না। কাজেই সরকারের এই ধরনের প্রস্তাব দেওয়ার, দরখাস্ত দেওয়ার কোনো আইনগত অধিকার নাই। আইন তাকে পারমিট করে না। কমিশনও যদি উইথড্র করে আর কনসার্ন কোর্ট যদি কনসেন্ট না দেয় তাহলে কিন্তু মামলা উইথড্র হবে না। ওখানে আইনটা বলাই আছে যে উইথ দি কনসেন্ট অফ দি কোর্ট। ইভেন হোম মিনিস্ট্রি উইথড্র করুক, কিন্তু কনসার্ন কোর্ট যদি সেখানে এটা মানে না দেয়, কনসেন্ট না দেয়, তাহলে সেটা উইথড্র হবে না। মাদারীপুরের শিবচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এক নারী সহযোগী সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এজাহারে বলা হয়েছে, আখির বিরুদ্ধে যৌন ব্যবসার অভিযোগ রয়েছে। একই পথে আসতে ভুক্তভোগী নারীকে প্রস্তাব দিয়েছিল সে। তা জানতে পেরে আখিকে মারধরও করে ওই নারীর পরিবারের সদস্যরা। এরই জের ধরে ক্ষিপ্ত হয়ে 4 সহযোগীকে দিয়ে ওই নারীকে অপহরণের পর একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করায় আখি। পরে মুখ বেঁধে ইজি বাইকে নিয়ে যাওয়ার পথে কৌশলে মুখ খুলে চিৎকার করেন তিনি। স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে। ভুক্তভোগী নারী পরে শিবচর থানায় 5 জনের বিরুদ্ধেই মামলা করেন। রাতেই মূল অভিযুক্ত এবং 2 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে ভিকটিমকে উদ্ধার করেছি।
এবং থানায় সাথে সাথে মামলা নিয়েছি। মামলা নেওয়ার পরবর্তীতে রাত্রে আমরা পুলিশি বিশেষ অভিযান পরিচালনা করে এই ঘটনার সম্পৃক্ত 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি 3 জন আসামি পলাতক আছে, তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীকে ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত। রোববার আসামি সাইমা আলম মিমু উপস্থিতিতে এই রায় দেন নগরীর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু আজাদ শামীম। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামি সাইম আলমের সাথে ফেসবুকে পরিচয় হয় সৈয়দ হাতেম আলী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মহিমা ইসলাম ঐশীর। 2016 সালে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ সাইম আলমের বিরুদ্ধে। ধর্ষণ এবং প্রতারণার বিষয়টি বুঝতে পেরে লজ্জায় হোটেল কক্ষে আত্মহত্যা করে ঐশী। এ ঘটনায় সাইম আলম মিমু, হোটেল মালিক আব্দুর রব মিয়া এবং ম্যানেজার মুজিবুর রহমানকে আসামি করে মামলা করেন ঐশীর বাবা। 4 বছর পর আদালত আজ রায় ঘোষণা করেন। সিরিজ বোমা হামলার অন্যতম আসামি জেএমবি নেতা আব্দুল আজিজকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মামিনুল নেসা এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জুবায়ের বখত জানান, 2005 সালের 17 আগস্ট সিলেট কদমতলী বাস টার্মিনালে বোমা হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে মামলার তদন্তে আব্দুল আজিজ জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই মামলার রায় ঘোষণা করেন। জেএমবি নেতা আব্দুল আজিজের বাড়ি খুলনার কায়রা উপজেলায়। অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটার, অতিরিক্ত বিল আদায়, আইসিইউ পরিচালনায় নানা অনিয়মের দায় সিলেটের মা ও শিশু হাসপাতালকে 6 লাখ টাকা অর্থদণ্ড করেছে র্যাব 9 এর ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে নগরীর সেনাবাহিনী ঘাটের হাসপাতালটিতে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটারের নোংরা কাপড় দেখতে পান। এছাড়া রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়েরও প্রমাণ পাওয়া যায়। মানুষের যে স্বাস্থ্য এবং জীবনের ঝুঁকি তৈরি করতে পারে, এই জন্য আমরা তাদেরকে সংশ্লিষ্ট আইনের মোট 6 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং অনাদায়ে 3-2 মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড আদায় করলে কারাদণ্ডটি কার্যকর হবে না। রীতিমতো আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়ন। 1 মাসে ঘটেছে 2টি হত্যাকাণ্ড। এরই জেরে হামলা ভাঙচুর হয়েছে বেশ কয়েকটি বসতভিটায়। এলাকাবাসী বলছেন, সাবেক এবং বর্তমান চেয়ারম্যানের আধিপত্যের লড়াইয়ে অস্থিরতা বিরাজ করছে এলাকায়। হত্যার জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মান্নান গ্রুপের দলে আমরা করতাম, কবি চেয়ারম্যানের গ্রুপের লোকে মারে গেছে আমার ছেলেটার। এইভাবে মা হয়ে যায় দেখেছি, দেখে যে বাঁচিয়ে আছি এই উপর আল্লাহ একজন জানে, তাছাড়া আর কেউ বলতে পারে না। 5টা রুমের মালামাল সব নেছে, ভাঙ্গিয়ে চুরে টুস করেছে। একজনের হাতে রান্দা, একজনের হাতে লাঠি, আর একজনের হাতে লাঠি। যারা নতুন আমলিগার তাদের ভিড়ে পুরাতনরা আসলে কোণঠাসা। এই কোণঠাসা হওয়ার কারণেই আজকে এই বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হচ্ছে। কাউকে হত্যা করে প্রতিহিংসার মাধ্যমে অর্থাৎ ধ্বংস করে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, এইটাই আমি বিশ্বাসী না। আসামিরা সকলে পলাতক আছে, মামলা তদন্তাধীন আছে, তাদের এলাকায় খুঁজে পাওয়া মাত্রই গ্রেপ্তার হবে। এদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রমাগত দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে ঐতিহ্যবাহী বীরেন্দ্র খাল। দুপাশে জায়গা দখল করে গড়ে উঠেছে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। খাল ফালাটের কারণে বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় পৌর এলাকায়। অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসন বলছে, এরই মধ্যে অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, শিগগিরই উচ্ছেদ চালানো হবে অভিযান। শহীদ বুদ্ধিজীবী স্মরণে চট্টগ্রামে প্রদীপ প্রজ্বলন করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম। রোববার সন্ধ্যা 5:30টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি উদ্বোধন করেন 21শে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন। মুক্তিযোদ্ধা এবং তাদের স্বজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। চট্টগ্রামের সব বধ্যভূমি এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে আহ্বান জানান তিনি।
কক্সবাজারের মাতার বাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থা অংশ নেয়। সেনা সদস্যদের দাবি, সার্বিক তত্ত্বাবধানে 10 পদাতিক ডিভিশন এই অনুশীলনের আয়োজন করেছে। সশস্ত্র বাহিনী এবং বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার মহড়া প্রত্যক্ষ করেন। এদিকে চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে স্টিম কার ওয়াশ সার্ভিস। বন্দরনগরীতে নতুন প্রযুক্তির অত্যাধুনিক এই সুবিধা নিয়ে এসছে স্মার্ট ওয়াশ নামের একটি প্রতিষ্ঠান। দুপুরে নগরীর মাদারপুর থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। এ সময় এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক নজরুল হক, স্মার্ট ওয়াশ এবং ম্যানেজিং পার্টনার শওকত হাসান খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 2000তম এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। রোববার ভার্চুয়াল অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোহাম্মদ মাহবুবুল আলম 2000তম এজেন্ট সহ দেশব্যাপী 127টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেন। তিনি বলেন, ইউনিটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থিক সেবার দ্বার খুলে দেবে। বাংলাদেশের নির্ভরযোগ্য এবং শক্তিশালী ব্যাংক হিসেবে 127টি ব্যাংকিং ইউনিটের উদ্বোধন এদেশের ব্যাংকিং খাতের জন্য অনন্য এক দৃষ্টান্ত। তিনি আরও যুক্ত করেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর 3য় বার্ষিকীতেই আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 4,700 কোটি টাকা। সাবমেরিন থেকে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালালো রাশিয়া। স্থানীয় সময় শনিবার রাতে উৎক্ষিপ্ত হয় 4টি মিসাইল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে ভ্লাদিমির মনোমাখ পারমাণবিক সাবমেরিন থেকে চালানো হয় পরীক্ষাটি, যার অবস্থান ছিল প্রশান্ত মহাসাগরে। বুলাভা নামের ক্ষেপণাস্ত্রগুলো পানির নিচ থেকে উৎক্ষেপণ করা হয়, যা কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। এই সাবমেরিনটি 16টি ক্ষেপণাস্ত্র বহনের সক্ষম। ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রসির শেষকৃত্যের সময় চোর হানা দেয় তার বাড়িতে। শনিবার সিয়েনা শহরের বাড়িটিতে হয় এই কাণ্ড। এদিন ভিসেঞ্জায় অনুষ্ঠিত হয় পাওলোর অন্ত্যেষ্টিক্রিয়া, যাতে উপস্থিত ছিলেন তার ফুটবল সতীর্থ, রাজনীতিবিদ সহ বহু ভক্ত। আয়োজন শেষে বাড়ি ফিরে সব তছনছ দেখতে পান তার স্ত্রী। খোয়া গেছে বড় অঙ্কের নগদ টাকা, মূল্যবান অনেক জিনিস। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার মৃত্যু হয় 1982 সালে বিশ্বকাপ জয়ী তারকা পাওলো রসের। বয়স হয়েছিল 64। মহামারী চলাকালে ভিন্ন আবহে আসছে 2020 সালের বড়দিন। তবু জনমানব শূন্য সেন্ট পিটার স্কোয়ারে জ্বলে উঠল ভ্যাটিকান সিটির মূল ক্রিসমাস ট্রি। প্রার্থনা সহ নানা আনুষ্ঠানিকতাতেও থাকবে কড়াকড়ি। শুধু একটু দেখে নি কিছু অংশ। এই ছিল এখনকার সব খবরে। এতক্ষণ যারাই সাথে ছিলেন অনেক ধন্যবাদ। আগামী দিন রাত 12টায় আবার দেখা হবে। সে অবধি প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।